আমরা এর আগের ক্লাসগুলোতে ভাষা বিজ্ঞান নিয়ে যে আলোচনা করেছি তারপরের এই যে অংশ আজকে আমরা পড়ব, ভাষা বিজ্ঞানের প্রধান যে শাখা তারই অন্তর্গত আরেকটি শাখা, একটি তত্ত্ব রূপতত্ত্ব, অর্থাৎ ইংরেজিতে বলে মরফোলজি। এই রূপতত্ত্ব কথার অর্থই হচ্ছে যে এখানে দুটো শব্দ পাচ্ছে, একটা রূপ আর একটা হচ্ছে তত্ত্ব। এই রূপ কিসের রূপ? এটি হচ্ছে ভাষার যে শব্দ, সেই শব্দ গঠন, তার বিন্যাস এবং তার বৈচিত্র্য, এর বিচার যে বিজ্ঞানে করা হয়, যে পদ্ধতিতে করা হয়, তাকে আমরা বলব সাধারণত রূপতত্ত্ব। এই রূপতত্ত্ব আলোচনা করতে গিয়ে আমাদের প্রধানত যে বিষয়গুলো আমাদের দেখে নিতে হবে তা হলো প্রথমত শব্দ কাকে বলে। আমরা জানি যে শব্দ হলো কয়েকটি ধ্বনি বা কয়েকটি ধ্বনি নিয়ে তৈরি হয়, প্রথমত কয়েকটি অক্ষর। এই অক্ষরগুলো এক বা একাধিক অক্ষর দিয়ে তৈরি হয় একটি শব্দ। অবশ্যই সেই শব্দটি অর্থবোধক হতে হবে। যাই হোক, এই শব্দগুলো নিয়ে তার সঙ্গে বিভক্তি যোগ হলে তা পদে পরিণত হয় এবং সেই পদগুলো বাক্যে ব্যবহৃত হয় এবং মনের ভাবের সম্পূর্ণ প্রকাশ ঘটায়। এবং আমরা জানি যে এক বা একাধিক বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ তৈরি হয়, যা আমাদের মূল বক্তব্য বিষয়কে তুলে ধরে। যাই হোক, আমরা এবার দেখে নিই যে শব্দ কাকে বলে। যেমন ধরুন একটি শব্দ অচল। এখানে এই অচল শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি, দেখব বেশ কয়েকটি এখানে ধ্বনি রয়েছে। অ, চ, অ, ল। এই ধ্বনিগুলো পরস্পরে যুক্ত হয়ে অচল শব্দটিকে তৈরি করেছে। এই অচল শব্দটি তার একটি নির্দিষ্ট অর্থ আছে। এই শব্দ দিয়ে কখনো কিন্তু এই বাক্যে একা একা বসতে পারে না। তার কারণ আমরা জানি যে শব্দগুলো কেবলমাত্র অভিধানেই পাওয়া যায়। যখনই এই শব্দগুলোকে আমরা তার সঙ্গে সেগুলোকে বাক্যে ব্যবহারযোগ্য করে তুলতে চাই, তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে বিভক্তি যুক্ত করতে হবে। বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের পরে যুক্ত হয়ে সে পদে পরিণত হয় এবং সে বাক্যে ব্যবহৃত হওয়ার যোগ্যতা লাভ করে, তখন তাকে আমরা বলি পদ। তো যাই হোক, এই পদ সাধারণত বাক্যে বসে, তাহলে এর সঙ্গে শব্দ যুক্ত বিভক্তি সমান কি? পদ। এই পদগুলো দিয়ে তখন একাধিক বাক্য তৈরি হয়। তাহলে শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি দাঁড়াবে? শব্দ হচ্ছে এর কেবলমাত্র অভিধানগত একটি অর্থ থাকবে এবং এই শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে তবেই পদে পরিণত হবে। আমরা এবার একটি উদাহরণ নিই, একটি বাক্যের উদাহরণ নিয়ে বিষয়টা একটু পরিষ্কার করব এবং তার পরবর্তী যে বিষয়গুলো সেগুলো আলোচনা করব। এখানে আমি একটা বাক্য নিলাম। বাক্যটি বাক্য, রাম বনে ফুল পাড়ে। এটা একটি বাক্য। এই বাক্যের মধ্যে বেশ কিছু শব্দ আছে। এটি একটি শব্দ রাম, এটিও একটি শব্দ, কিন্তু একটি শব্দের সঙ্গে এটিকে আমি আর শব্দ বলবো না, এটা একটি পদ। এটাও যেমন পদ, এটিও তেমন পদ। এই বাক্যটিকে যখন আমরা আলাদা করে নেব, যে রাম পদটিকে আলাদা করলে সে আর তখন পদ থাকবে না, সে তখন শব্দে পরিণত হবে। ঠিক তেমনিভাবে এখানে একটি শব্দ আছে বন, যেটা আমরা ব্যাকরণে এবং অভিধানে আমরা দেখতে পাবো যে শব্দটি, সেই শব্দটি হলো বন। তার সঙ্গে এখানে কি যুক্ত হয়ে আছে? এ বিভক্তি।
এবং তার ফলে এই পদটি তৈরি হয়েছে বনে। ঠিক তেমনি করে ফুল একটি শব্দ, তার সঙ্গে কোনো বিভক্তি নেই, মানে শূন্য বিভক্তি, এখানে শূন্য বিভক্তি যুক্ত হয়ে ফুল শব্দটি তৈরি হয়ে আছে, পদটি তৈরি হয়ে আছে। ঠিক তেমনই পাড়া বা পাড়, এর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে একে পদে পরিণত করেছে। তাহলে আমরা দেখব যে শব্দ এবং পদ এই দুটোর মধ্যে পার্থক্য কি। শব্দ এবং পদের মধ্যে পার্থক্য হচ্ছে শব্দ হলো বিভক্তিহীন এবং যা অভিধানেই কেবলমাত্র তার অবস্থান, এবং পদ যার মধ্যে বিভক্তি যুক্ত থাকে শব্দের সঙ্গে এবং যার অবস্থান হলো বাক্যে। নেক্সট আমরা আরেকটি বিষয় এখানে আলোচনা করতে হবে রূপ তত্ত্ব আলোচনা করার ক্ষেত্রে, সেটি হচ্ছে দল। তোমরা জানো যে কোনো একটি শব্দের সবচাইতে যে ক্ষুদ্রতম অংশটিকে বাগধ্বনির স্বল্পতম প্রয়াসে, সবচেয়ে কম সময় দিয়ে, কম প্রচেষ্টায় যতটুকু অংশকে উচ্চারণ করতে পারি তাকে আমরা দল বা অক্ষর বলি, ইংরেজিতে যাকে বলে সিলেবল। একটি উদাহরণ নিই আমরা। হাসপাতাল। তোমরা এই ভিডিওটি দেখার সময় বইটি সামনে রাখবে, তাহলে এই উদাহরণগুলো তোমাদের বইয়েও থাকবে। সুতরাং আমি বই থেকেই শব্দগুলো চয়ন করে তার উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়। এখানে আমরা এই হাসপাতাল শব্দটিকে যদি আমরা উচ্চারণ করি, এক ঝুঁকে কতটুকু উচ্চারণ করতে পারি? প্রথমত উচ্চারণ করতে পারি হাস, তারপরে পা, তারপরে তাল। ঠিক তো? তাহলে হাসপাতাল শব্দটির তিনটে দল বা অক্ষর রয়েছে, ইংরেজিতে যাকে বলে সিলেবল। এইবার দেখো যে এই হাসপাতাল শব্দগুলোতে যে শব্দটিতে যে দলগুলোকে পেলাম তার নির্দিষ্ট কোনো অর্থ নেই, প্রত্যেকটি দলের আলাদা করে কোনো অর্থ হয় না। যেমন হাঁস, এটা ওই রাজহাঁস বা পাতিহাঁস, সেই হাঁস নয়, সুতরাং আলাদাভাবে এই হাঁসের কোনো অর্থ নেই এই শব্দের ক্ষেত্রে। ঠিক তেমন করে পা, পা মানে আমরা জানি অন্য ক্ষেত্রে লেগ, কিন্তু এই ক্ষেত্রে হাসপাতাল শব্দের সঙ্গে সংযুক্ত যে পা, এই পা শব্দটির হাসপাতাল অর্থকে পরিস্ফুট করতে গিয়ে আলাদাভাবে কোনো শব্দের অর্থ বেরিয়ে আসছে না। ঠিক তেমনি এখানে তাল, এই তালের ক্ষেত্রেও ঠিক একই, যে আলাদাভাবে এর কোনো অর্থ বেরিয়ে আসছে না। তাল মানে আমরা জানি যে তালের একটা নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি, যেটা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই যে হাসপাতাল শব্দটি গঠন করার ক্ষেত্রে, হাসপাতাল শব্দটি গঠন করার ক্ষেত্রে এর অর্থের আলাদা করে কোনো ভূমিকা নেই। ফলে আমরা যখন এই হাসপাতাল শব্দটিকে একত্রিতভাবে উচ্চারণ করব, তখনই তার একটি শব্দ আছে যেখানে রোগী বা অন্যান্যদের চিকিৎসা করা হয়। তো ফলে এখানে আমরা যেটা দেখলাম যে এগুলোকে আমরা বলবো দল, একটা দল, একটা দল। এবার আমরা তাহলে দেখবো কি রূপ কাকে বলে। এটা দলটা আমরা বুঝলাম। এই দলের আবার অনেকগুলো প্রকারভেদ আছে, তোমরা জানো যে দল সাধারণত দুভাগে ভাগ করি আমরা ছন্দের ক্ষেত্রে। একটা হচ্ছে রুদ্ধ দল আর একটা হচ্ছে মুক্ত দল। এই মুক্ত দলকে অনেক সময় স্বরান্ত দল বলা হয়, আর রুদ্ধ দলকে অনেক সময় ব্যঞ্জনান্ত দল বলা হয়। অর্থাৎ যেহেতু এই দলের শেষ যে বর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়, তাই তাকে আমরা ব্যঞ্জনান্ত অক্ষর বা ব্যঞ্জনান্ত দল বলি, যাকে আমরা রুদ্ধ দল বলি। এবং যে সমস্ত দলগুলির শেষ হয় স্বরবর্ণ দিয়ে, তাকে আমরা বলব স্বরান্ত অক্ষর বা স্বরান্ত দল। যেমন এখানের যে দলগুলো রয়েছে, হাঁস, দেখো এখানে ব্যঞ্জন দিয়ে শেষ হয়েছে, তাই এটা হচ্ছে রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত অক্ষর। পা, প যুক্ত আকার, সুতরাং স্বরান্ত
অর্থাৎ স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে, তাই এটাকে আমরা বলবো মুক্তদল বা স্বরান্ত অক্ষর। তাল এক্ষেত্রে আমরা দেখব যে এটাকে ল অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ যে বর্ণটি এই দলের তা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাই এটাকে আমরা বলবো ব্যঞ্জনান্ত অক্ষর বা রুদ্ধদল। এইবার আমরা যেটা দেখব, দলটা একটু ক্লিয়ার হবে। এবার আমরা এটা দেখব যে রূপ তত্ত্বের রূপ বলতে কি বুঝি। রূপ হলো যে ভাষার সবচেয়ে ক্ষুদ্র অর্থপূর্ণ একক। ভাষার সবচেয়ে ক্ষুদ্র, একটা হচ্ছে ক্ষুদ্রতম একক আর একটা হচ্ছে অর্থপূর্ণ একক। অর্থপূর্ণ একক এটা কেন বললাম, তার আগে দলটা কেন বুঝলাম, যে প্রত্যেকটারই আলাদা করে কোনো অর্থ থাকবে দলের ক্ষেত্রে এমন কোনো মানে নেই। আচ্ছা, যেমন ধরো আর একটি উদাহরণ দিচ্ছি। যেমন ধরো শাসক। শাসক, তাহলে এটাতে কটা দল আছে? দুটো দল আছে। এটা হচ্ছে সা, এটা হচ্ছে স। এই সায়ের কোনো অর্থ নিশ্চয়ই হয় না, এই শকেরও কোনো অর্থ হয় না। তাহলে এটা এই শব্দটির দুটো দল, কিন্তু এটা অর্থহীন, এটি অর্থহীন, ঠিক আছে? কিন্তু রূপের ক্ষেত্রে রূপ বলবো, মরফিম যাকে বলা হয়, রূপ যাকে বলবো, তা এই কোনো একটি ভাষার কোনো একটি শব্দের যে ক্ষুদ্রতম যে অংশটিকে বা এককটিকে আমরা রূপ বলবো, তার প্রত্যেকটি কিন্তু হতে হবে তার অর্থযুক্ত। অর্থহীন কিন্তু সে হবে না, প্রত্যেকটি এককই হবে অর্থপূর্ণ। একটা উদাহরণ দিয়ে, এখানেই আমরা উদাহরণটা দিয়েছি, আরেকটা উদাহরণ আমরা দিয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে আমরা আরেকটি উদাহরণ দিয়ে দিচ্ছি যে বিদেশ। এখানে দেখো যে এই যে বিদেশ শব্দটি, এই বিদেশ শব্দটির মধ্যে কটি দল আছে? একটি, দুটি। এই বিদেশ শব্দটির মধ্যে দুটি দল আছে। এই বিদেশ শব্দটির দুটো দলের মধ্যে কি? সেটা হলো, একটি হচ্ছে উপসর্গ, এটাকে বলবো আমরা উপসর্গ। এর নিজে একটি শব্দ তৈরি করতে পারে এবং নিজের একটি অর্থ আছে। উপসর্গের একটি নিজের অর্থ আছে, কি? অর্থাৎ ছাড়া বা অন্য, এই অর্থে ব্যবহার হয়। আর দেশ শব্দটির অর্থ কি? দেশ কথার অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ড। যেমন ভারতবর্ষ আমাদের একটি দেশ, তেমনই আমেরিকা, ইউরোপ, অর্থাৎ একটি নির্দিষ্ট ভূখণ্ডকে আমরা দেশ বলতে বোঝাই। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে এর আগের যে উদাহরণটিতে আমরা দেখলাম যে হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু দল ছিল তিনটি, কিন্তু রূপ কটা দেখতে পেয়েছি? একটি, সেটা হচ্ছে হাসপাতাল পুরো শব্দটি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর রূপ হচ্ছে দুটো, একটা হচ্ছে বি উপসর্গ, তার একটি নির্দিষ্ট অর্থ আছে, এবং দেশ, এরও একটি নির্দিষ্ট অর্থ আছে, অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড। তাই কখনো কখনো রূপ সম্পূর্ণ একটি শব্দগুলোকে ভাঙলে একটি রূপ সম্পূর্ণ সব দলগুলো মিলে একটি রূপে পরিণত হয়। আবার কখনো কখনো তার কোনো একটি শব্দের দল বিশ্লেষণ করলে, অর্থাৎ তার ক্ষুদ্রতম এককটিকে বের করতে পারলে, সেখানে দেখব অর্থপূর্ণ একক হিসেবে দুটি বা তার বেশিও রূপ আমরা সেখানে দেখতে পাবো। সুতরাং আমরা এটা বলতে পারি যে রূপ কথার অর্থ হচ্ছে অর্থপূর্ণ একক এবং একটি ভাষার সবচাইতে ক্ষুদ্রতম একক। আরেকটি এখানে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে স্বনিম কাকে বলে। সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে কোনো একটি শব্দের ক্ষুদ্রতম যে এককটি, তাকে আমরা স্বনিম বলেছি। কিন্তু এখানে পার্থক্যটা কোথায়? সেটা হচ্ছে স্বনিমের ক্ষেত্রে সেই ক্ষুদ্রতম এককটি অর্থহীন, কিন্তু এখানে রূপিম হচ্ছে
সর্বক্ষেত্রে সবসময় সেটা হবে অর্থপূর্ণ একটি একক। এবার আমরা দেখে নেব যে রূপ মূল বলতে কি বুঝি। সাধারণভাবে রূপ এবং রূপমূল এই শব্দ দুটি ব্যাকরণে বা অন্যান্য ক্ষেত্রে প্রায় একই অর্থে ব্যবহার করা হয়। তাদের মধ্যে সামান্য কিছু বেশি পার্থক্য রয়েছে। কীরকম? যেমন ধরো একটি শব্দ, রূপমূলের ক্ষেত্রে একটি শব্দ একটি বই আছে এনো, একটি বই এনো, এই যে শব্দটির মধ্যে এখানে একটি শব্দ পেয়েছি, সেটি হচ্ছে একটি। এই ক্ষেত্রে যদি আমি আরেকটি শব্দ ব্যবহার করতাম দুটি, এটা একটি, এটা দুটো, দুটো বই এনো। আবার যদি আমি আরেকটি ব্যবহার করতাম তিনটে, তিনটে বই এনো, তাহলে আমি যদি বলতাম তিনটো, এই যে টো, দুইয়ের সঙ্গে টো যুক্ত হচ্ছে, কিন্তু এখানে যদি আমি বলতাম তিনটো, তাহলে কিন্তু সেটা যথাযথভাবে হতো না। তারপর প্রত্যেকটি শব্দে এই যে রূপটি, যে রূপটি নির্দিষ্ট করা আছে, সেই রূপগুলোর অনেক সময় অর্থ এক, কিন্তু ধ্বনিগত তাদের একটি পার্থক্য রয়েছে। তাদের মধ্যে একটি ধ্বনিগত পার্থক্য রয়েছে, কিন্তু তার অর্থ কিন্তু একই। এখানে দুটো বলতে যে একটি নির্দিষ্ট করে যে দুটোকে বোঝাচ্ছে, একটি নির্দিষ্ট অর্থে বোঝাচ্ছে টো, টির ক্ষেত্রেও তাই, টায়ের ক্ষেত্রেও ঠিক তাই। কিন্তু আমরা যখন এই টি, টা বা টো এই শব্দগুলোকে 1, 2, 3-এর সঙ্গে যেটা প্রযোজ্য নয় সেভাবেই যদি ব্যবহার করি, তাহলে কিন্তু তার সঠিক অর্থটি বা শ্রুতিমধুর হবে না এবং সেটি ভুল। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে যে এই রূপিমের ক্ষেত্রে তাদের যে অর্থগুলো, সেই অর্থগুলো কিন্তু একই থাকবে, যেগুলোর যে বর্ণ বা বর্ণ হচ্ছে, কিন্তু তার ধ্বনিগত কিছু পার্থক্য থাকবে। এই বিষয়টাকে বলা হয় সহরূপ। এই বিষয়টিকে বলা হয় সহরূপ। ঠিক তেমনি করে এর সঙ্গে তোমার যে সহরূপের সঙ্গে আরো কিছু উদাহরণ আমি আগে দিয়ে দিই। সেটা হচ্ছে যেমন ধরো পাখিগুলি, কেউ কেউ পাখিগুলি, আবার এখানে পাখিগুলোও বলা যায়, পাখিগুলোও বলা যায়। অর্থাৎ এর ধ্বনির পরিবর্তন হচ্ছে, কিন্তু অর্থের দিক থেকে এদের কোনো পরিবর্তন কিন্তু নেই। তাই আমরা সহরূপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে রূপিমগুলো, যদিও আরেকটি কথা আমি পরে এগুলো আলোচনা করব যে এই রূপিমগুলোকে কোন শ্রেণীর মধ্যে ফেলা যায়, এগুলোকে পরাধীন রূপমূলের মধ্যে ফেলা যায় আর কি, ফলে সেটা আমরা পরে আলোচনা করছি। সুতরাং এই রূপিমগুলো যখন তার অর্থগত অর্থাৎ নির্দেশক যে দিক, সে নির্দেশক দিকটা এক থাকবে, অর্থটা এক থাকবে, কিন্তু তার উচ্চারণগত বা ধ্বনিগত কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে, তাকে আমরা বলবো সহরূপ বা সহরূপিম। তো যাই হোক, এবার আমরা চলে যাই রূপমূলের শ্রেণীগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা। হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে রূপ আর হচ্ছে রূপমূল। এই রূপ এবং রূপমূলের মধ্যে পার্থক্য খুব সামান্য। তা হলো কি, রূপমূল হচ্ছে একটা ভাব বা ধারণা। রূপমূল হচ্ছে ভাব বা ধারণা, এবং এই ভাব বা ধারণাগুলোকে যে বাস্তবায়িত করে তাকে বলবো আমরা রূপ। অর্থাৎ রূপ হচ্ছে বাস্তব। কিরকম?
আষাঢ় মাসে বৃষ্টি হয়। এই যে আষাঢ় শব্দ, আমরা উচ্চারণগত দিক থেকে এই উচ্চারণটি করতে গেলে তাকে করতে হয় ভয়ে বিন্দু আষাঢ়, কিন্তু আমরা সাধারণভাবে তার উচ্চারণ করি আষাঢ়। অর্থাৎ এখানে এই ভয়ে বিন্দু র যে ধ্বনিমূল এবং ডয়ে বিন্দু র ধ্বনিমূল প্রায় একই হিসেবে উচ্চারণ হয়। এই ধ্বনিমূলের মধ্যে উচ্চারণগত আর কোনো পার্থক্য থাকছে না এবং তার অর্থেরও কোনো পরিবর্তন ঘটাচ্ছে না। এই ধ্বনিমূলের বিষয়টা আমরা গত আগের যে ক্লাস, সেই ক্লাসে আমরা দেখেছি। সুতরাং এই ধ্বনিমূলগুলোকে বলা হয়, এটাকে বলা হয় মুক্ত বৈচিত্র্য। অর্থাৎ ফ্রি ভেরিয়েশন, ফ্রি ভেরিয়েশন, মুক্ত বৈচিত্র্য। তো এইখানে যে আষাঢ় এবং আষাঢ় তখন আমরা উচ্চারণ করলাম, তার কিন্তু বাস্তব রূপ কোনটা? বাস্তব রূপ হচ্ছে আষাঢ় র, কিন্তু রূপক কোনটা? র। অর্থাৎ ডয়ের বিন্দু র যখন উচ্চারণ করছি তখন সেটা একটা ধারণা, আর বাস্তব কোনটা? বাস্তব হচ্ছে ডয়ের বিন্দু র। অর্থাৎ একটা সূক্ষ্ম পার্থক্য রূপমূল এবং রূপের মধ্যে রয়েছে। এটাও তোমাদের অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে এটা আসে যে রূপ এবং রূপমূলের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়, মৌলিক পার্থক্যটা কোথায়। আচ্ছা, এবার আমরা যাব যে এই রূপমূলের শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করব। সাধারণভাবে রূপমূলকে 4টে শ্রেণীতে ভাগ করি। এক, স্বাধীন রূপমূল। স্বাধীন রূপমূল হচ্ছে যে রূপগুলো বা যে রূপমূল সে নিজে নিজেই একটি শব্দ তৈরি করতে পারে। দুটো শব্দ মিলেও, অনেক সময় দুটো স্বাধীন শব্দ মিলেও একটি স্বাধীন রূপমূল মিলেও একটি শব্দ তৈরি করতে পারে, বা একটি শব্দ নিজে নিজেই কিন্তু সে আরেকটি শব্দ তৈরি করার তার একটা ক্ষমতা থাকে। যেমন ধরো এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি, হাট একটি রূপমূল এবং সে স্বাধীনভাবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে। হাট ঘাট, হাট ঘাট। সুতরাং এই যে দুটো আলাদা আলাদা রূপমূল, কিন্তু দুই রূপমূল আলাদা আলাদা হলেও উভয়ই নিজে নিজে একা একা কিন্তু শব্দ তৈরি করার ক্ষমতা আছে। হাট দিয়ে প্রচুর শব্দ তৈরি করতে পারা যাবে এবং তা বাক্যে ব্যবহৃত হবে। ঠিক তেমনি ঘাট দিয়ে একইভাবে প্রচুর শব্দ তৈরি করা যাবে এবং তা বাক্যে ব্যবহার হবে। সেই কারণে এটাকে বলা হবে স্বাধীন রূপমূল। দ্বিতীয়ত হচ্ছে পরাধীন রূপমূল। পরাধীন রূপমূল কেমন? অর্থাৎ যে রূপমূলগুলো নিজের অর্থ আছে, ঠিকই নিজের একটা অর্থ আছে, সে যখন অন্য রূপের সঙ্গে সে সংযুক্ত হয়ে যায় তখন তার একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, কিন্তু ওই রূপমূলগুলি একা কখনো কোনো শব্দ তৈরি করতে পারে না। যেমন ধরো ইটখানি, ইটখানি এখানে, বা গোসলখানা, একটি উদাহরণ গোসলখানা। তাহলে এখানে গোসল একটি রূপ বা রূপমূল, খানা একটি রূপ বা রূপমূল। আমরা সবাই জানি খানার একটা নির্দিষ্ট অর্থও আছে, অর্থাৎ একটা জায়গা, নির্দিষ্ট ঘেরা একটা জায়গা বা একটি ঘর। কিন্তু এই খানা শব্দটি দিয়ে আলাদাভাবে কোনো রূপযুক্ত শব্দ করার ক্ষমতা এই রূপের নেই, তাই একে আমরা বলবো পরাধীন রূপ। ঠিক তেমনি করে বাড়িটি, বাড়িটি এই যে শব্দ, এখানে বাড়ি একটি রূপ, টি একটি রূপ, অর্থাৎ একটি নির্দিষ্ট কোনো একটি সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু এই টি এরও একটি নির্দিষ্ট অর্থ আছে ঠিকই, কিন্তু এই টি শব্দটি দিয়ে আলাদাভাবে সে নিজেই একটি নতুন করে কোনো শব্দ তৈরি করতে পারে না। সেই কারণেই আমরা বলবো এটা পরাধীন রূপ, অর্থাৎ তাকে অন্য কোনো রূপের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে। নেক্সট আমরা যাব মিশ্র রূপ। মিশ্র রূপ বলতে কি বলছি? যখন দুটো স্বাধীন রূপ, যখন দুটো স্বাধীন রূপমূল পাশাপাশি বসবে এবং তারা উভয় রূপমূলই তাদের নিজস্ব ক্ষমতা আছে আলাদা আলাদা শব্দ তৈরি করার, এবং প্রত্যেকটির একটি করে নির্দিষ্ট অর্থও রয়েছে। সেই জন্যই আমরা এই রূপমূলের শ্রেণীটিকে বলবো মিশ্র রূপমূল।
যেমন ধরে একটা উদাহরণ এখানে দিচ্ছি আমি, ঘর দোর। ঘরের একটা নির্দিষ্ট অর্থ রয়েছে এই রূপমূলটির, দূরেরও একটি নির্দিষ্ট অর্থ রয়েছে, এবং তার ফলে একটি শব্দ তৈরি হয়েছে ঘর দোর, মূল শব্দ ঘর দোর। সুতরাং এটিকে বলবো আমরা মিশ্র রূপমূল। নেক্সট হচ্ছে জটিল রূপমূল। জটিল রূপমূলের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো সব থেকে বেশি, এবং জটিল রূপমূল সাধারণভাবে বাংলা ভাষায় খুব অল্প কিছু শব্দ রয়েছে যেগুলোতে জটিল রূপমূল দেখা যায়। তার মধ্যে বেশ কয়েকটি শব্দ রয়েছে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এখানে যেমন একটা উদাহরণ দিয়েছি যে নজরুল সঙ্গীত শিল্পী। এখানে দেখো দুই বা ততোধিক, দুইয়ের বেশি রূপমূল দিয়ে গঠিত যে শব্দটি, এটাকে সংযুক্ত করলে কি হয়? নজরুল সঙ্গীত শিল্পী। অর্থাৎ একটি নির্দিষ্ট শিল্পীকে বোঝাচ্ছে যে শিল্পী নজরুল সঙ্গীত গান করেন। তাহলে এখানে এই নজরুল সঙ্গীত শিল্পী, এখানে রূপমূল কিন্তু তিনটি, একটা নজরুল, একটি হচ্ছে সঙ্গীত, একটি হচ্ছে শিল্পী। এটা তিনটি রূপমূল মিলে একটি শব্দ তৈরি হয়েছে। সেই কারণে এই তিনটি রূপমূল মিলে যে সমস্ত শব্দগুলো তৈরি হয়েছে তাকে আমরা বলবো জটিল রূপমূল। এছাড়া আমাদের আরো দুটি রূপমূলের শ্রেণীবিভাগ রয়েছে, যে শ্রেণীবিভাগগুলোকে বলবো আমরা সহরূপমূল এবং শূন্য রূপমূল। একটি হচ্ছে সহরূপমূল। সহরূপ কাকে বলে আমরা আগে দেখেছি, সহরূপ কাকে বলে আমরা আগে দেখেছি, যে এই যে সহরূপ দেখেছি টি, টা, টো, বা এখানে গুলি ওইখানটায় আছে, গুলি, গুলো, অর্থাৎ প্লুরাল যে শব্দগুলো বা কোনো একটা নির্দিষ্ট নির্দেশক কিছু শব্দগুলোকে, সেগুলোকে আমরা যখন কোনো রূপের সঙ্গে যুক্ত হয়ে থাকে এবং সে নির্দিষ্ট একটি নির্দেশনা বোঝায়, সে সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু তাকে আলাদাভাবে শব্দ তৈরি করার, রূপ হিসেবে স্বাধীনভাবে বসার তার কোনো ক্ষমতা নেই। তাই এই রূপমূলগুলোকে আমরা বলবো সহ রূপমূল। এবং আরেকটি রূপমূল যেটা হচ্ছে শূন্য রূপমূল। এই শূন্য রূপমূল সাধারণত ইংরেজি ভাষায় সব থেকে বেশি ব্যবহৃত হয়। যেমন ধরো একটি শব্দ শিপ, শিপ মানে ভেড়া, এর যে প্লুরাল এটা হচ্ছে এক বছর, এর যে প্লুরাল, সেই প্লুরালের ক্ষেত্রেও কিন্তু শিপ। ঠিক বাংলা ভাষাতেও ঠিক তেমনই। আমি যদি একটা উদাহরণ ধরি, বাতাস, এর কোনো রূপমূলের সঙ্গে যুক্ত হবে না, বা এর সঙ্গে বাতাসগুলো, বাতাসটি ইত্যাদি কিন্তু কোনো রূপমূল নেই। বাতাস, এর সঙ্গে কি বিভক্তি যুক্ত আছে? শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি যুক্ত আছে। সুতরাং এই ধরনের যে রূপমূল, এই রূপমূলকে আমরা বলবো শূন্য রূপমূল বা শূন্য রূপ। সুতরাং আজকের আমাদের এই যে আলোচনা, সেই আলোচনা থেকে যে প্রশ্নগুলো সাধারণভাবে উঠে আসবে তা হচ্ছে রূপতত্ত্ব কাকে বলে। আমরা আগেই বলেছি রূপতত্ত্ব কাকে বলে, তার সংজ্ঞাটা এইভাবে দেবে যে ভাষাবিজ্ঞানের যে শাখায় শব্দের বৈচিত্র্য, শব্দের শ্রেণীবিন্যাস এবং শব্দের গঠন নিয়ে আলোচনা হয় এবং তার বিচার হয়, তাকেই আমরা বলবো রূপতত্ত্ব। এবং তারপরে এখান থেকে প্রশ্ন আসে যে রূপতত্ত্বের শ্রেণীবিভাগগুলো, এবং শ্রেণীবিভাগগুলো থেকে প্রশ্ন আসতে পারে স্বাধীন রূপমূলের যে প্রধান শ্রেণী তাদের নিয়ে আলোচনা, সম্পূর্ণ নিয়ে একটি 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, অথবা রূপমূল কাকে বলে, স্বাধীন রূপমূল কাকে বলে, পরাধীন রূপমূল কাকে বলে, তাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, এভাবে প্রশ্ন আসে। বা আরেকভাবে আসতে পারে যে সহধ্বনি কাকে বলে, জটিল রূপমূল এবং মিশ্র রূপমূল কাকে বলে। এভাবে আলাদা আলাদাভাবে 2 নম্বর এবং 3 নম্বর যুক্ত করে 5 নম্বরের কোশ্চেন, কিংবা এমসিকিউ এবং এসএকিউ টাইপের 1 নম্বরের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো, এখানে প্রচুর পরিমাণের প্রশ্ন এই যে চ্যাপ্টার এখান থেকে আসতে পারে। সুতরাং এগুলো ভালো করে তোমরা ভিডিওটি দেখবে। আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে, তোমাদের অন্যান্য সিলেবাসগুলো, সেগুলো আস্তে আস্তে আমরা শেষ করব। ভাষাবিজ্ঞানেরও যে ধাপগুলো আছে শেষ করব। তোমরা রেগুলার এই ভিডিওগুলো পেতে গেলে আমাদের যে ইউটিউবের যে আমাদের চ্যানেলটি রয়েছে অনলাইন স্কুল,
অনলাইন school.gomcall সেটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে সঙ্গে সঙ্গে তোমরা বিভিন্ন ক্লাসের বিভিন্ন শ্রেণীর অর্থাৎ ক্লাস 10, 11, 12 এবং তার বিভিন্ন বিষয়ে বাংলা, অঙ্ক, ইংরেজি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোই পাবে। সুতরাং তোমরা এই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে, প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আবার ফিরে আসবো পরের ভিডিও।